শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে, এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন। মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস, কারণ আমরা যদি দেখি প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে এগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে। সেনাবাহিনী একদম এক দূরে ক্ষমতায় আসবে, ক্ষমতা দখল করবে। শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন, দেশেই আছেন, এটা বিশ্বাস করানোর জন্য, এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, সবাইকে একটা সান্ত্বনা দেওয়া। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক আপনাদের জন্য। এই বুঝেছিল সেনাপ্রধানের মনে মনে। হ্যাঁ দর্শক, হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে ক্ষমতার মসনদে বসাতে কিন্তু সেনাপ্রধান গভীর পরিকল্পনা করেছে, যেটা শুনলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো চমকে উঠবেন। গোপন সূত্রে জানা গিয়েছে দেশের সেনা শাসন জারির পরিকল্পনা চলছে এবং তারপরে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। তাই দর্শক আপনাকে বলছি, আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন। তাই আপনাকে বিশেষ অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আপনি ভিডিওর একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে শুরুতে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। 28 ফেব্রুয়ারি রাতেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েও তিনি দেশে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেই চ্যানেলে যুক্ত হয়েছিলেন তিনি মূলত আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মীর দুঃখগাথা শুনবে। দুঃখগাথা শুনে তার বক্তব্যে তিনি বলেছেন, আমি দ্রুত দেশে ফিরব এবং দ্রুত দেশে ফিরে এই অপরাধীদের এবং মোহাম্মদ ইউনুস গণের বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে, কে কার বিচার করবে? আসলে সর্বোচ্চ বিচারক এবং সর্বোচ্চ পরিকল্পনাকারী তো মহান আল্লাহ পাক। তিনি কাকে কোন অন্যায়ের বিচার হতে দেবেন তিনি জানেন। একদিকে মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের লোকজন বলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের গণহত্যার দায়ে বিচার করবেন, আরেকদিকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন এবং মোহাম্মদ ইউনুসের বিচার করবেন, ইউনুস গণের যারা আছেন জড়িত আছেন তাদের বিচার করবেন। আসলে কি ঘটতে যাচ্ছে? আসলে আপাত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরেই আভ্যন্তরীণ বাগড়ম্বর চলছে। এই যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার কথা বলছে, এগুলো শুধুমাত্র বগা সালাপ, এগুলো চাপাবাজি, এগুলো গলাবাজি ছাড়া কিছু নয়। ইন্টারপোল এ ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবেই না এবং শেখ হাসিনা যে জায়গায় আছেন ভারতের কাছে, সেই জায়গায় ভারতও তাকে ফিরিয়ে দেবেন না। তাহলে শেখ হাসিনা কিভাবে বিচার করবেন? আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন? তিনি এতটা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন কেন? তার কণ্ঠে এতটা জোর কেন? তার কণ্ঠে এতটা জোর থাকবার কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতা। কূটনৈতিকভাবে শেখ হাসিনা পতিত আওয়ামী লীগ সরকার কিংবা কদিন আগে পতন হয়েছেন তিনি বর্তমানে সাবেক, কিন্তু কূটনৈতিকভাবে শেখ হাসিনা কিন্তু এখনো শ্রেষ্ঠত্বের জায়গায় আছেন। এক জায়গায় অনেকে অনেক ভাবে বিভিন্নভাবে বলবার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশাল ব্যক্তিত্ব, বিরাট ব্যক্তিত্ব। সেই বিরাট কি কি ঘটনা ঘটিয়েছেন গত 7 মাসে একটু যদি ব্যাখ্যা করে বলতেন তাহলে আমরাও জ্ঞানী হতে পারতাম। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো দেখি না যে বিরাট কোনো ঘটনা ঘটিয়েছেন। সেদিক দিয়ে শেখ হাসিনা কূটনৈতিকভাবে এগিয়ে আছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে, যদি ফুল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন। এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে। আমি আগে বললাম যে আসলে সবকিছুর পরিকল্পনাকারী বিচারক মহান আল্লাহ। আল্লাহ জানেন আসলে কে কার বিচার করবে। মোহাম্মদ ইউনুসের পক্ষে বিচার করে যাওয়া কোনোভাবে দেখতে পাচ্ছি না। একটা দেখা যায় তো যে একটা দূরে দৃষ্টি দিলে যে পেছনে এই দৃশ্যের পরে ওই দৃশ্য আছে, দেখতে পাচ্ছি না। কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন এবং বিচার করবেন এটি কিন্তু দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কে কার বিচার করবেন। মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস, কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স, লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, সে দুটো জিনিস যদি বিশ্লেষণ করি তাহলে সবকিছু প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে বাংলাদেশ সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে। প্রথমত ইন্টারন্যাশনাল বিষয়টা একটু আলোচনা করে তারপরে লোকাল বিষয়টা আসছে। ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখবো যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন ইউনুসের একটা চমৎকার সম্পর্ক ছিল, কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
যার ফলে ইউনূস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে, আমরা দেখেছি কিভাবে 29 মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো, নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল। ইউনূসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ার বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে। দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল, যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু। আর যার নেতৃত্বে কাজ করেছে ইউনূস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারেই ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায়। এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি। নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কের চাইতে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে, সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন। ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক। সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইউনূসকে আর সাপোর্ট করছে না। ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসেবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনাই রয়ে গেছেন। তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে। এখন আসেন লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে, কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনৈতিক টানটা অন্যদিকে যাবে না। কারণ এতদিন বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে, অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি, বিশ্লেষণ করি, দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে। বিএনপি একদিকে, ইসলামিক দলগুলো একদিকে, জামাত একদিকে, ছাত্ররা একদিকে এবং আরো কিছু অন্যান্য দল অন্যদিকে। তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে। কিন্তু পক্ষান্তরে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন লোকাল রাজনীতিতে, যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে বিভাজনটুকু ছিল, আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বগুলো মিটে যখন 32 নম্বর ভেঙে দেওয়া হলো, আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন আওয়ামী লীগের মধ্যে আর কোনো দ্বন্দ্ব, ঐক্য, বিভাজন নেই। সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরে আপনি যদি আরো বিষয় চিন্তা করেন যে বাংলাদেশের সেনাবাহিনী 5ই আগস্ট আপনি যদি বলেন যে আমি বলবো যে আমার ব্যক্তিগত বিশ্লেষণ কি দলের বিশ্লেষণ নয়, যে তাদেরকে সাপোর্ট করেছিল, ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে চলে সেনাবাহিনী। কিন্তু আজকে চলতি সপ্তাহে আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে যেটি দেখতে পেলাম যে সেনাবাহিনী তাদের প্রতি অনেকটা বিরক্ত, তিক্ত, সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশটা তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে, আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে, একটা ছিনতাইকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশের সিভিল সোসাইটি, সাংস্কৃতিক মনা, বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষকে কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে। আর সবার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে, আসলে এই দেশটার জন্য আসলে আওয়ামী লীগ ভালো ছিল। শেখ হাসিনা এই দেশটার অনেক উন্নয়ন করেছে, শেখ হাসিনা যা করেছে আসলে কেউ তা করতে পারেনি। যার ফলে এই বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন টার্নওভার যদি আপনি চিন্তা করেন, যে ইন্টারন্যাশনাল এবং লোকাল বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন এবং সেনাবাহিনীর সাম্প্রতিককালের বক্তব্য যদি বিশ্লেষণ করেন, আমি মনে করি মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস। মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আরেকটি ঐতিহাসিক বিজয়ের মাস। মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য 1 কোটি লোকের সংবর্ধনার মাস। আর সেটি হোক, আর সেই জন্য সবাই প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ, সেটি প্রত্যাশা করছি, সেটি এই দেশের জনগণের কাছে আশা করছি। আসুন আমরা সকলে মিলে মার্চে আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় হোক, শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসুক, হয়তো প্রধানমন্ত্রী হিসাবে, নয়তো রাজনৈতিক নেতা হিসাবে। 5 আগস্ট শেখ হাসিনা বাধ্য হন দেশ ত্যাগে এবং তার দলের নেতাকর্মীরা যে যেদিকে পারো, কেউ ভারতে, কেউ মালয়েশিয়ায়, কেউ ইন্দোনেশিয়ায়, কেউ সৌদি আরব, কেউ আত্মগোপনে, কেউ জেলে, মানে চারিদিকে একটা টাইটানিক জাহাজ মতো ডুবার অবস্থা। এখন সবাই খুব অবাক হয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা, যে শেখ হাসিনা রাত্রি হচ্ছেন সেনাপ্রধান, তিনি তাকে প্রোটেক্ট করলেন না কেন। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি 23 জুন 2024 নিয়োগ পান এবং 5 আগস্টে সরকারের পতন হয়ে যায় 43 দিনের মাথায়। এবং এটা আওয়ামী লীগের লোকদেরকে খুব বিস্মিত করেছে। এখন জেনারেল ওয়াকার
তার মেয়াদ আছে 22 জুন 2027 পর্যন্ত। এখনো তার চাকরি আছে 2 বছর 4 মাস। সুতরাং তিনি ক্ষমতায় নিতে পারেন কিনা বা কখন নিতে পারেন এগুলো নিয়ে আলোচনা আছে। এখন আমাদের দেশের যে কালচার বা ইতিহাস, তাতে দেখা যায় সেনাবাহিনী অনেকবার ক্ষমতায় আসছেন, জেনারেল এরশাদ এসছেন, জেনারেল জিয়া ক্ষমতায় আসছেন এবং তারা পরে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। এখন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি চাইলে 5 আগস্ট 2024 ক্ষমতা নিতে পারতেন, তার কাছে খুব ইজি ছিল ব্যাপারটা, কিন্তু তিনি ক্ষমতা নেন না। এখন কয়েকদিন আগে পিলখানা হত্যাকাণ্ডের এক অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, এটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। তিনি হুঁশিয়ার দিয়ে বলছেন যে আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, পরে আবার বললেন না যে হুঁশিয়ার করি না। এখন কাকে হুঁশিয়ারি করলেন তিনি? এটা অবশ্যই আমাদের দেশের রাজনীতিবিদ, যারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছেন, গোতাগুতি করতেছেন। এখন তারা যদি সংযত না হয়, তাহলে সেনাবাহিনী তখন কি করবে? কেউ কেউ মনে করছেন সেনাবাহিনী একদম এক দূরে ক্ষমতায় আসবে, ক্ষমতা দখল করবে, রাষ্ট্র বিশৃঙ্খলা সে বরদাস্ত করবে না। এখন এই যে রাজনীতিবিদরা, তারা সংযত হবেন নাকি সেটা চালিয়ে যাবেন, এইটার উপর ডিপেন্ড করতেছে সেনাবাহিনী আসতেছে কি না। এখন কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান এখন যদি ক্ষমতায় আসেন, এটা তার কাছে কোনো ব্যাপারই না, তিনি শেখ হাসিনা তার আত্মীয়, এটাকে তিনি পরোয়া করেননি, আর অন্য কিছু পরোয়া করার তার আর সুযোগ নেই। এবং পরিস্থিতি যদি আরো খারাপ হয়, গোলাট হয়, তাহলে সেনাবাহিনী এক দূরে ক্ষমতা নিবে, এইটা মোটামুটি কনফার্ম। এবং তিনি তো হুঁশিয়ারি দিয়েই রেখেছেন, শুধু বলেননি, এটাও বলেছেন যে তার কোনো আকাঙ্ক্ষা নাই। আকাঙ্ক্ষা বলতে হয়তো তিনি বুঝিয়েছেন যে তিনি ক্ষমতা নিতে চান না, তিনি দেশকে একটা ভালো জায়গায় রেখে ছুটিতে যেতে চান। কিন্তু তাকে যদি বাধ্য করা হয়, পরিস্থিতি যদি খারাপের দিকে নেয় রাজনীতিবিদরা, তাহলে সেনাবাহিনী ক্ষমতায় যাবে, মানে এটা 1 মিনিটের ব্যাপার। এখন পরিস্থিতি ভালো নয়, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, রাজনৈতিক পরিস্থিতি খারাপ। এখন এটার কোনো ডেভেলপমেন্টও হচ্ছে না। এখন কেউ কেউ মনে করছেন বা টেনশনে আছেন বা উৎকণ্ঠায় আছেন যে সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় কিনা, চলে আসে কিনা। সেনাপ্রধান হয়তো যে কোনো সময় ঘুরে যেতে পারেন। যাই হোক, আমরা আশা করি দেশে গণতান্ত্রিক সিস্টেম ভালো থাকবে। এটা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, সকল বাহিনী, দেশের রাজনীতিবিদ, সকলের দায়িত্ব হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা, দেশের গণতান্ত্রিক সিস্টেমকে অটুট রাখা। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে? আদৌ কি হাসিনা সত্যি সত্যি কি দেশে ফিরতে পারবেন? সেনাপ্রধানের এই পরিকল্পনা কি আদৌ সফল হতে দিবে ছাত্ররা, নাকি উল্টো সেনাপ্রধানকে অপসারণের পরিকল্পনা করছে ডক্টর ইউনূসের সরকার? হ্যাঁ দর্শক, সেটা কিন্তু সময় বলে দিবে। তাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। আজ এ পর্যন্তই দর্শক, সকলে অনেক ভালো থাকবেন আশা করি।